আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স মডিউল বি এর লেকচার শিট 2। মডিউল বি কিন্তু অনেক বড়। এটাকে আমি 3টি ভাগে ভাগ করেছি। আমরা 2 এর 1 নাম্বার দেখেছি, এখন 2 এর 2 নাম্বার দেখব। এখানে আমরা আলোচনা করেছি উপযোগ নিয়ে। উপযোগ, নিরপেক্ষ রেখা, এটা নিয়ে আলোচনা করা হয়েছে আজকে। তো আমরা একটু মিউট হবেন। আচ্ছা, তো এখান থেকে আমাদের একটি প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে, মানে মডিউল বি এর মধ্যে যে চ্যাপ্টার উপযোগ থেকে আমাদের আসবে। আমরা প্রথমে দেখব উপযোগ বলতে কি বোঝেন, এটা দেখব উপযোগ। তো এখানে যে আমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি, উপযোগ কি, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য আমাদের আসে, পার্থক্য আর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিরপেক্ষ রেখা, নিরপেক্ষ রেখা থেকে আমাদের কোশ্চেন হয়। মোটামুটি কয়েকটি দেখলে ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো অ্যান্সার করতে পারবো এবং আসবে, পরীক্ষা আসবে এখান থেকে। গতবার এখান থেকে প্রশ্ন বেশি হয়নি, অল্প হয়েছে, মানে এই অংশ থেকে হয়নি। আচ্ছা, তো এবার যদি আমরা একটু দেখি, গোটা কয়েক প্রশ্ন দেখি, তাহলে আমরা এখানে ইয়ে করতে পারবো। তো উপযোগ কি? উপযোগ হচ্ছে কোন দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতাকে উপযোগ বলে। কোন দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতাকে উপযোগ বলে। যেমন কলম দ্বারা আমরা লিখি, আমরা পানি আমাদের তৃষ্ণা মেটাই, এরকম যে কোনো দ্রব্য আমাদের যদি অভাব মোচন করে, তাহলে সেটা আমাদের কাছে তার উপযোগ আছে। এর বুঝবো, তাহলে উপযোগ হচ্ছে কোন দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে উপযোগ বলে। এই জিনিসগুলো আমাদের মন্দ হতে পারে, ভালো হতে পারে। যেমন মদ, সিগারেট, এগুলা মানুষের উপযোগ মেটাতে পারে। ঠিক তেমনি ভালো কোনো কিছু, আপেল, কমলা, এগুলো মানুষের উপযোগ মেটাতে পারে। তো মোট কথা আমরা বুঝবো যে কোন দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতাকে উপযোগ বলে। আচ্ছা, মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ, এই বিষয়টা আমরা খেয়াল করব। এটা আমাদের আসে পরীক্ষায়, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কি। মোট উপযোগ, কোন দ্রব্য থেকে আমরা কতগুলো দ্রব্য থেকে, মানে একাধিক দ্রব্য থেকে আমরা যতগুলো উপযোগ পাই, তার সমষ্টি হচ্ছে মোট উপযোগ। মোট বলতে আমরা বুঝি যে একাধিক কোনো দ্রব্য বা বস্তু থাকলে তার যে সমষ্টিটা, তার যে মোট যোগফলটা, সেটা হচ্ছে মোট বলে, সমষ্টি বলে। তেমনি উপযোগের যদি আমরা সমষ্টিকে আমরা মোট উপযোগ বলবো। যদি আমরা একাধিক কমলা থাকে, এরকম একাধিক কমলা থাকে, তাহলে প্রত্যেকটা কমলা থেকে যে উপযোগ পাচ্ছি, সবগুলোর যোগফল হচ্ছে আমাদের মোট উপযোগ। আচ্ছা, প্রান্তিক উপযোগ বলতে কি বুঝি? প্রান্তিক উপযোগ হচ্ছে আমরা সর্বশেষ কমলা থেকে যে উপযোগটা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের কাছে প্রান্তিক উপযোগ। সর্বশেষ কমলা থেকে সর্বশেষ কমলা পর্যন্ত আমরা 1, 2, 3 নম্বর পর্যন্ত খেয়েছি, তার 3 নম্বর থেকে যে উপযোগটা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের কাছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক বলতে বুঝি শেষটা, একেবারে কিনারটা, একবারে শেষেরটা, তাই না? তাহলে এই প্রান্তিক উপযোগ বলতে আমরা বুঝতে পারি যে একবারে শেষের দ্রব্য ভোগের ফলে যে উপযোগটা গ্রহণ করি আমরা বা পাই, সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তো বিষয়টা একটু আমরা আলোচনা করি এখানে, যেটা দেওয়া আছে। মোট উপযোগ বলা আছে যে কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। নামের দ্বারা আমরা বুঝতে পারতেছি, তাই না? আচ্ছা, যখন কোনো ক্রেতা বা ভোগকারী একটি দ্রব্যের বিভিন্ন একক ক্রয় করে, তখন সে ওই সব একক থেকে বিভিন্ন পরিমাণে উপযোগ লাভ করে। দ্রব্যটির বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ। আচ্ছা, যেমন ধরা যাক, কোনো ক্রেতা বাজারে গিয়ে 4টি কমলা লেবু ক্রয় করে। সে যখন প্রথম কমলা লেবু ক্রয় করে, তখন তা থেকে 20 টাকার সমান পরিমাণ উপযোগ লাভ করে। ক্রেতা দ্বিতীয় কমলা লেবু যখন ক্রয় করে, 15 টাকার সমান পরিমাণ উপযোগ লাভ করে। এভাবে ক্রেতা যখন তৃতীয় কমলা লেবু থেকে ক্রয় করে, তার 10 টাকার সমান পরিমাণ উপযোগ লাভ করে। চতুর্থ কমলা লেবু 5 টাকার সমান পরিমাণ উপযোগ লাভ করে। মানে আস্তে আস্তে তার উপযোগটা কমতে থাকতেছে। এক্ষেত্রে ক্রেতা বা ভোগকারীর মোট উপযোগের পরিমাণ হলো, আমরা মোট উপযোগ যদি
গণনা করি তাহলে সবগুলো মিলে হচ্ছে আমাদের 50, 20, 35, 45, 50 সবগুলো যোগ করলে 50 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগের বিষয়টা হচ্ছে এখানে বলা আছে যে প্রান্তিক উপযোগ যে কোনো ভোক্তা বা ক্রেতা একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য বিভিন্ন একক ক্রয় করতে পারে। ভালো কথা, ক্রয় করতে পারে। ক্রেতার কৃত সর্বশেষ এককটিকে বলা হয় প্রান্তিক একক। খেয়াল করুন, আপনি অনেকগুলো কমলা কিনতে পারেন, যদি পিস ভাবে কিনেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম, তাহলে সর্বশেষ 8 নাম্বার যেটা কিনলেন সেটা হচ্ছে প্রান্তিক। যদি 9 নাম্বার কিনেন 9 নাম্বার হচ্ছে প্রান্তিক, যদি 10 নাম্বার মানে শেষেরটা হচ্ছে প্রান্তিক, মোট কথা বলে। তাই এ প্রান্তিক একক থেকে ভোক্তা যে উপযোগ লাভ করে তাকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে আমরা সর্বশেষ, ওই জন্য আমরা বলছি সর্বশেষ প্রাপ্ত ইউনিট থেকে বা একক থেকে যে উপযোগ আমরা লাভ করি তাকে বলে প্রান্তিক উপযোগ। অন্যভাবে বলা যায় কোন দ্রব্যের ভোগের পরিমাণ 1 একক বৃদ্ধির ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাই হলো প্রান্তিক উপযোগ, তাই না? এটা আরেকভাবে ঘুরিয়ে পেঁচে বলা যায় আর কি। ধরা যাক কোনো ক্রেতা ভোগকারী প্রথম কমলা লেবু হতে 20 টাকার সমপরিমাণ, দ্বিতীয় কমলা লেবু হতে 15 টাকার সমান উপযোগ, তৃতীয় কমলা লেবু থেকে 10 টাকার সমান উপযোগ এবং চতুর্থ কমলা লেবু থেকে 5 টাকার সমান উপযোগ লাভ করে। ঠিক এটা এখানে যেটা আমরা ব্যাখ্যা করলাম। হ্যাঁ, তাহলে লাভ করে ভোগকারী যদি 2টি কমলা লেবু ক্রয় করে তাহলে দ্বিতীয় এককটি হলো প্রান্তিক একক। মানে আমরা যদি এখানে দেখি ভোক্তা যদি 2টি কমলা লেবু ক্রয় করে, মানে 1 আর 2 এই 2টি কমলা লেবু ক্রয় করে তার 15 হচ্ছে কি প্রান্তিক উপযোগ। যদি 3টে করে তাহলে 10 হচ্ছে কি আমাদের প্রান্তিক উপযোগ। 5 করলে 5 হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। এরকম সর্বশেষ কমলা থেকে যে প্রাপ্ত সেটাই হচ্ছে সে উপযোগ থেকে আমাদের সে দ্রব্য থেকে যে উপযোগ পাবো সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। আচ্ছা, এটা আমরা আর বেশি কিছু না বলি। তো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ এই দুইটার মধ্যে আমাদের পার্থক্য আসার সম্ভাবনা থাকে। মোট উপযোগ কি প্রান্তিক উপযোগ কি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এটা আমরা যদি আমরা এই সংজ্ঞাটা বুঝি তাহলে আমরা এটা লিখতে পারবো। আচ্ছা, এটা দেখবেন একটু। এই যে হচ্ছে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি রেখাচিত্রের সাহায্য ব্যাখ্যা করুন। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি খেয়াল করুন। এখানে এই যে কোন একটা দ্রব্য যখন আমরা ক্রয় করি, আপনি আমি সবার ক্ষেত্রে এটা হয়ে থাকে। কোন দ্রব্য যখন আমরা ক্রয় করলাম, প্রথম কমলা লেবু, দ্বিতীয় কমলা লেবু, তৃতীয়, চতুর্থ এরকম যখন কমলা লেবু ক্রয় করবো, আস্তে আস্তে উপযোগ কমতেছে। আগে ছিল 20, তারপর হচ্ছে 15, তারপরে হচ্ছে 10, তারপর হচ্ছে 5, আস্তে আস্তে উপযোগ কমতেছে। একে বলে ক্রমহ্রাসমান উপযোগ, ক্রমহ্রাসমান উপযোগ বিধি। তাহলে উপযোগ বিধি বলতে, বিধি বলতে সূত্র বা রুলস, ফর্মুলা, তাই না? যেমন চাহিদা বিধি, যোগান বিধি, তার মানে কি চাহিদা সূত্র বা যোগানের যে সূত্রটা আমরা দেখেছি ওই রকম। তাহলে ক্রমহ্রাসমান উপযোগ বিধিটা হচ্ছে কি, কোন দ্রব্য যখন একাধিক ভাবে কোন দ্রব্যের বিভিন্ন ইউনিট যখন কোন ভোক্তা ভোগ করবে তখন আস্তে আস্তে তার উপযোগ কমতে থাকে, তাই না? তাহলে এটার নামই হচ্ছে ক্রমহ্রাসমান উপযোগ। আচ্ছা, আমরা এই ক্রমহ্রাসমান উপযোগ বিধি এখানে আমাদের আলোচনা করতে বলছে। তো ক্রমহ্রাসমান উপযোগ বিধিটা কি দেখি। মানুষের অভাব অপরিসীম, কিন্তু একটি বিশেষ অভাব সসীম। আপনার আমার অভাব রয়েছে, অনেক অভাব রয়েছে, অনেক অভাব রয়েছে, কিন্তু একটি বিশেষ অভাব সসীম। আপনার বাড়ি করার অভাব থাকতে পারে, গাড়ি কেনার অভাব থাকতে পারে, আপনার আরো অনেক কিছু করার অভাব থাকতে পারে, কিন্তু আপনার একটি বিশেষ নির্দিষ্ট অভাব কিন্তু সসীম। মানে আপনার একটা বাড়ি করার অভাব যদি থেকে থাকে তাহলে বাড়ি করলে বাড়ির অভাব মিটে গেল, আপনার আর বাড়ি লাগবে না, তাই না? এই যে একটা নির্দিষ্ট অভাব সসীম মানে সীমাবদ্ধটা। আর কিন্তু মানুষের স্বাভাবিকভাবে মানুষের অভাবটা হচ্ছে অসীম, মানুষের জীবনে অভাবের শেষ নেই। তাহলে এই কথা এখানে বলা আছে, কিন্তু একটি বিশেষ দ্রব্যের অভাব সসীম, কিন্তু কোন ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের উপযোগ ক্রমশ কমতে থাকে। এটা আমরা দেখেছি আমাদের রিয়েল লাইফেও আমরা দেখি যে আমরা যদি কমলা লেবু বা আপেল যদি আমরা খাই বা 1 গ্লাস পানি খাই, আস্তে আস্তে হয়তো আমাদের পানি খাওয়ার ইয়েটা কমে যাবে, তাই না? এরকম কোন দ্রব্য যখন আমরা ক্রমাগতভাবে ভোগ করতে থাকি তখন ওই দ্রব্যের উপযোগ ক্রমশ কমতে থাকে। উপযোগের এই বিধিকে ক্রমহ্রাসমান উপযোগ বিধি বলে। উপযোগের এটাই সূত্র, এটাই ল, এটাকে ক্রমহ্রাসমান উপযোগ বিধি বলে। তারপর অধ্যাপক মার্শালের এখানে বলা আছে, উদ্ধৃতি দেওয়া আছে, কোন ব্যক্তি কোন বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধি
আচ্ছা, তো আমরা এত কিছু দেব না, আমরা শুধু ক্রমানুসার প্রান্তিক উপযোগ বিধি এই পর্যন্ত আমরা লিখবো। তো আমরা এত লিখবো না, এখানে আবার লেখা আছে যখন কোনো ব্যক্তি যখন একটি দ্রব্য অধিক পরিমাণে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্য অতিরিক্ত একক হতে সে ক্রমশ কম উপযোগ লাভ করে, তার জন্য ক্রমশ কম মূল্য দিতে প্রস্তুত থাকে, এটাই হলো ক্রমানুসার প্রান্তিক উপযোগ বিধি। আচ্ছা, মোট কথা আমাদের বিভিন্ন একক দ্রব্য যখন আমরা ভোগ করবো, একই দ্রব্য যখন বিভিন্ন একক ভোগ করবো তখন আস্তে আস্তে আমাদের উপযোগ কমতে থাকে, একই ক্রমানুসার প্রান্তিক উপযোগ বিধি বলে। এর কিছু অনুমিত শর্ত রয়েছে, এই শর্তগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, তাছাড়া এটার বাইরে গেলে এটা খাটবে না। যেমন একটি নির্দিষ্ট সময় বিবেচ্য সময়ে ভোক্তার অভাব অপরিবর্তিত থাকবে, ভোক্তার আচরণ স্বাভাবিক এবং যুক্তিশীল, ভোক্তার রুচি পছন্দ এবং আয় অপরিবর্তিত, দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয়, অর্থের প্রান্তিক উপযোগ স্থির। আচ্ছা, তারপরে আছে উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য। তো আমরা ঠিক ওই আগের যে ইয়েটা কুমড়া লেবুর বিভিন্ন দ্রব্যের যে ইয়ে বলা আছে সেটা আমরা এখানে লিখেছি, দ্রব্য 1, 2, 3, 4, 5, এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে যদি আমরা কোনো দ্রব্যের একক কুমড়া লেবু হোক, আপেল হোক বা যে কোনো কিছু হোক, আমরা এইভাবে যখন ভোগ করব তখন উপযোগ প্রথমে কম থাকে, তারপর আস্তে 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 উপযোগ বাড়ে, তারপর আস্তে আস্তে কমতে থাকে, একটা নির্দিষ্ট সময় গিয়ে উপযোগ কমতে থাকে। তো আমাদের এরকম মোট উপযোগ হচ্ছে প্রথমটা পালন 3 টাকা, তাহলে প্রান্তিক উপযোগ হচ্ছে 3 টাকা, তাহলে তারপরে আবার উপযোগ যখন আবার দ্বিতীয় একক ভোগ করবো তখন আমাদের দ্বিতীয় এককের সহ মোট উপযোগ হচ্ছে কত, 5 টাকা, তাহলে এই দুটা থেকে আগেরটা থেকে মাইনাস করলে কত, 2 টাকা, 2 টাকা হচ্ছে প্রান্তিক উপযোগ, অর্থাৎ তার মানে এটার উপযোগ হচ্ছে 3, এটার 2, তাহলে 3, 2 যোগ করলে 5 হচ্ছে, এখানে মোট উপযোগ দেওয়া আছে, মানে দুটা যোগ করে দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেওয়া আছে 6, তার মানে এটার উপযোগ হচ্ছে কত, 1, তাহলে এটার উপযোগ হচ্ছে কত, 1, আমাদের এইরকম ভাবে দেওয়া আছে, এই যে 1, তো এইরকম ভাবে আমাদের এই উপযোগগুলো এখানে দেওয়া আছে, মোট উপযোগ দেওয়া আছে, এখানে একক উপযোগ দেওয়া নেই কিন্তু, হ্যাঁ, মোট উপযোগ দেওয়া। যদি আমরা এখানে আরেকটি কলাম করি তাহলে আমাদের বুঝতে সহজ হবে, এটা একক উপযোগ মানে প্রতি একক উপযোগ। আচ্ছা, খালি একক উপযোগ যদি আমরা লিখি একক উপযোগ, তাহলে এখানে আমাদের প্রথমটা হচ্ছে 3, দ্বিতীয়টা হচ্ছে 2, তৃতীয়টা হচ্ছে 1, তারপরে আমাদের 0, তারপরে হচ্ছে এখানে যেটা বলা আছে, তারপরে বলা আছে কত, -1, তাহলে আমাদের প্রথমটা উপযোগ হচ্ছে 3 একক পাইছি, 3 মোট উপযোগে লিখছি, এখানে কোনো কিছু ছিল না আগে, 3 উপযোগ, প্রান্তিক উপযোগ 3, দ্বিতীয়টা হচ্ছে কত, 2 উপযোগ পাইছি, তাহলে 2 যোগ 3 = 5, এইরকম, তাহলে আমাদের প্রান্তিক উপযোগ হবে কত, লাস্টেরটা থেকে কোনটা পেয়েছি, 2 একক, তাহলে আমরা 2 উপযোগ পাইছি, তাহলে এরকম 2, তাহলে এইভাবে এটা দেওয়া আছে। আচ্ছা, এটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা এটা হচ্ছে আমাদের ক্রমানুসার প্রান্তিক উপযোগ বিধি, আমাদের উপযোগ আস্তে 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 মোট উপযোগ আস্তে আস্তে বাড়তে থাকবে, তারপর মোট উপযোগ আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু একক উপযোগ আস্তে আস্তে আমাদের কমতে থাকে, একক উপযোগ আমাদের কখনো বাড়ে না। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই যে কথাটা, এটা আমরা ব্যাখ্যার মাধ্যমে লিখবো, ভাষার মাধ্যমে লিখবো। উপরের সারণী থেকে দেখা যায় ভোক্তা একক দ্রব্য ক্রয় করে 3 টাকার সমপরিমাণ উপযোগ পায় এবং প্রান্তিক উপযোগ 3 টাকায় লাভ করে, ভোক্তা দ্বিতীয় উপযোগ লাভ করে, মোট উপযোগ 5 টাকা হয়, তখন প্রান্তিক উপযোগ হয় কত, 2 টাকা, 2 টাকার সমপরিমাণ। এইরকম ভাবে আমরা জাস্ট এই পুরো হিস্ট্রিটা এখানে তুলে ধরবো, ঠিক ওই হিস্ট্রিটা আমরা চার্টের মাধ্যমে এখানে তুলে ধরবো, যে প্রান্তিক উপযোগ বিধি। প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে আমরা এখানে ওএক্স অক্ষে আমরা ভোগের পরিমাণ এবং ওয়াই অক্ষে আমাদের প্রান্তিক উপযোগ আমরা এইদিকে দেখাবো। ঠিক এখানে আমাদের ওই কথাটাই আমরা চিত্রের সাহায্যে ফুটে তুলবো, যেমন ওএক্স অক্ষের দ্রব্যের পরিমাণ এবং বা ভোগের পরিমাণ, আর ওয়াই অক্ষের দ্রব্যের প্রান্তিক উপযোগের পরিমাণ আমরা এখানে দেখেছি, দাম নির্দেশ করা হয়েছে। ক্রেতা প্রথম একক ওয়ে এককের জন্য 3 টাকা, তাহলে এই ওয়ে এককের জন্য ক্রেতা কি করে, 3 টাকা দাম দিতে প্রস্তুত, সর্বোচ্চ দাম দিতে প্রস্তুত। ঠিক যেমন আমরা চাহিদা রেখার যে ইয়াটা আছে, চিত্রটা আছে, ওই রকম চিত্র এটা আমাদের, হ্যাঁ, এই চিত্রগুলো কিন্তু আমাদের একটু ইয়ে করতে হবে, মনে রাখতে হবে, হ্যাঁ, চিত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, মানে কোন চিত্র কিরকম এটা একটু মনে রাখতে হবে, এখানে 8-10টা চিত্র আমাদের একটু মনে রাখার প্রয়োজন আছে, চিত্র দেখলে আমরা মনে পড়বে আর কি। তো এটা হচ্ছে আমাদের চাহিদা রেখার মতো এই চিত্রটা। আচ্ছা, তো ওয়ে পরিমাণ যখন আমরা ভোগ করব তখন আমরা
এই রেখা কই গিয়ে টানছে, এখানে, এখান থেকে এখানে। তার মানে আমরা কোন দ্রব্য 3 টাকা দাম দিতে রাজি আছি। যখন আরেকটু ভোগের পরিমাণ বেশি হবে তখন আমাদের চাহিদা কমে যাবে, তখন আমাদের 2 টাকা রাজি দেব। তখন 2 টাকা সম্পূর্ণ উপযোগ পাবো। তখন যখন আরেকটু খাবো তখন আমরা 1 টাকার সম পরিমাণ উপযোগ আমরা পাবো। এই কথাটা এখানে আমাদের লেখা আছে যে 1 টাকা উপযোগ পাবো বা 1 টাকা দিতে ইচ্ছুক। হ্যাঁ, এরকম ভাবে আমরা লিখবো। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, আমাদের আস্তে আস্তে ভোগের পরিমাণ যখন বাড়তেছে আমাদের উপযোগের পরিমাণ তখন আমাদের আর কি হচ্ছে, কমতেছে। উপযোগের পরিমাণ আমাদের কমতেছে। এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এবং এটা হচ্ছে আমাদের চিত্র। এই চিত্রের মাধ্যমে সেটা আমরা ব্যাখ্যা করব। তো ঠিক চাহিদা রেখার যে চিত্রটা আমরা দেখেছি, ঠিক ওই চিত্রটা এখানে আছে। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যদি ওটা বোঝেন। আর এখানে এই বিন্দুটা আমরা এই এম এবং এম ইউ, এটা হচ্ছে এই ইয়েগুলো আমরা ইয়ে করব, এখানে লিখবো যে পি কিউ আর বিন্দুগুলো যোগ করে এম ইউ রেখাটি পাওয়া যায়, তাই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা, যা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা আমাদের কি হচ্ছে, এটা কিন্তু আমাদের যত ভোগ করব তত আমাদের নিচের দিকে চলে যাবে। কিরকম ভাবে, যা এই যে দেখুন এতদূর পর্যন্ত উপযোগ 0 ছিল, তারপরে যখন উপযোগ রেখা যখন নিচে আসে, আমাদের এই ভোগের রেখার নিচে আসে, তখন এটা মাইনাস ফিগার, এটা মাইনাসে চলে যাবে, তাই না? তাহলে আমাদের উপযোগ একটা পর্যায়ে বেশি থাকবে, তারপরে আস্তে 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 উপযোগ কমবে, তবে এমন একটা পর্যায়ে যাবে উপযোগ মাইনাস ফিগারে যাবে। যেমন আমরা চিত্রে দেখেছি এই যে উপযোগে কি আছে, এই যে -1 এ আসছে নামে, তাই না? উপযোগ যখন আমরা দেখছি বাড়াচ্ছে তখন আমাদের উপযোগটা মাইনাস ফিগারে আসে। ঠিক এরকম ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিও এরকম, যে মানুষের যখন অতিরিক্ত কোনো কিছু ভোগ করবে বা অতিরিক্ত কোনো কিছু হবে, তার উপযোগটা কি হবে, তখন মাইনাস ফিগারে চলে যাবে। তাহলে মাইনাস ফিগারে চলে যাওয়ার অর্থই হচ্ছে আমাদের এই উপযোগ রেখা, আমাদের এই যে ভোগের পরিমাণের যে রেখাটা, এই যে এই রেখার ঠিক নিচে চলে আসছে, অতিক্রম করছে। তাহলে এখানে আমরা এইভাবে আমরা ব্যাখ্যা করবো, এখানে এই পরিমাণ ভোগ, এই যে জিএইচ পরিমাণ ভোগ আমাদের মাইনাস ফিগারে থাকবে। এখানে যেটা আমাদের এই মূল যে ভোগ রেখা তার নিচে যদি আমাদের নেমে আসে তাহলে ওটা আমাদের মাইনাস বিন্দুতে থাকবে। এখানে এটা আমরা জাস্ট ওই কথাগুলাই আমরা এখানে ফুটিয়ে তুলবো, মানে চিত্রের মাধ্যমে যে কথাগুলো আমরা লিখবো সেই কথাগুলো এখানে আমরা লিখবো আর কি। ওখানে যে কথাটা বললাম আর কি, যে আমাদের ভোগের পরিমাণ যখন এ, তখন আমরা 3 টাকার সমপরিমাণ উপযোগ পাই। যখন ভোগের পরিমাণ বি তখন আমরা 2 টাকার সমান পরিমাণ উপযোগ পাই। তখন ভোগের পরিমাণ সি তখন 1 টাকার সমান পরিমাণ উপযোগ পাই। এইভাবে আমাদের একটা পর্যায়ে যখন আমাদের ডি তখন আমাদের 0, যখন আমাদের এটা এটা যখন আমাদের নিচে নামে আসবে, আরো যখন ভোগ করবো তখন আমরা, যদি আমরা জি বিন্দুতে ভোগ করি, আমরা জি বিন্দুতে ভোগ করি, তখন আমাদের কি হবে, এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটা পি কিউ আর এটা টানার পরে সোজা সরলরেখা যখন টানবে হবে। তাহলে জি বিন্দুতে ভোগ করলে আমরা এটা যখন সোজা টানবো, তাহলে এই বিন্দুতে আমাদের আমরা দেখবো, তাহলে এই জিএস পরিমাণ বিন্দু আমাদের মাইনাস ফিগারে থাকবে, মানে আমাদের উপযোগ আর মেটাতে পারছে না। আমাদের উপযোগ আর মেটাতে পারছে না, সেটা মাইনাস ফিগারে যাবে। এটাই এখানে আমরা আলোচনা করব। আর এইভাবে আমরা অধিক পরিমাণ দ্রব্য ভোগের ফলে, একই দ্রব্য একাধিক পরিমাণ দ্রব্য ভোগের ফলে আমরা ইয়ে দ্রব্যটির যে উপযোগ কমে যায়, একে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। তাহলে মূলত আমাদের এই চিত্রটা মনে রাখতে হবে, এবং আসলে চিত্র সহকারে আসে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিধিটির ব্যতিক্রম, বিধিটির ব্যতিক্রম, ব্যতিক্রম যেটা অনুমত শর্ত, যেটা দেখুন শর্তের বিপরীত যেগুলো, সেটা হচ্ছে দ্রব্যের এককের পরিমাণ, অভ্যাস ও রুচির পরিবর্তন, সময়ের ব্যবধান, শখের দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য। তাহলে এগুলার ক্ষেত্রে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হবে না। দ্রব্যের এককের পরিমাণ, দ্রব্যের একক যদি উপযুক্ত পরিমাণে না হয় তাহলে বিধি কার্যকরী হবে না। প্রথম এককটি যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে দ্বিতীয় এককের উপর উপযোগ না কমে বৃদ্ধি পায়, তাই না? তাহলে আমরা এখানে দেখছি উপযোগ আস্তে আস্তে কমে, কিন্তু না, এখানে বলা হচ্ছে প্রথমটা যদি খুবই ক্ষুদ্র হয়, তার পরেরটা যদি বড় হয়, তাহলে পরেরটার প্রতি আমাদের উপযোগ আমাদের বৃদ্ধি পেতে পারে, যদি দ্রব্য আকারের উপর ভিত্তি করে, তাই না? আচ্ছা, তারপর আছে অভ্যাস রুচির পরিবর্তন। মানুষের অভ্যাস ও রুচির পরিবর্তন হলে বিধিটি কার্যকর হয় না, কারণ রুচি অভ্যাস পরিবর্তন হলে অতিরিক্ত এককের উপযোগ হ্রাস না পেয়ে বৃদ্ধি পাবে। যেমন মদ খাওয়ার সাথে সাথে মাতালের রুচির পরিবর্তন ঘটায়, এই জন্য মাতালের পরিতৃপ্তির সীমা নেই, সে যতই মদ পান করে ততই মদ পানের ইচ্ছা বাড়তে পারে। সময়ের ব্যবধান, ক্রমহ্রাসমান উপযোগ বিধিটি একটি নির্দিষ্ট সময়ে কার্যকরী হয়, কিন্তু সময়ের পরিবর্তন হলে
বেদিটি কার্যকরী হবে না। কারণ একটি জিনিস